আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাসির। জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে ট্রাইব্যুনাল ৩ গঠিত হতে পারে। ২০২৪ সালের জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতি সন্তোষজনক বলেও জানান তিনি। এই সময় গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন ৩ সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। যদি আমরা ৩ করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১১ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এছাড়াও আরও ৪ জনের সাক্ষ্য নেওয়া হবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টা গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। বৈঠক হলেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মতভিন্নতা কাটেনি। রাজধানীর আদাবরে আলামিন নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, সোমবার রাতে 999-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায়। চালক আলামিন গাড়ির কাছে ছিলেন। এ সময় একটি গ্রুপ তাকে কুপিয়ে চলে যায়। নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাকিব, নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে, তো ছাত্র নেতারা কি বলছেন সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, নারী
শিক্ষার্থীদের যে ধর্ষকের বিরুদ্ধে কিন্তু এখানে ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করছে। এখানে কিন্তু যেই সব নারীরা প্রতিবাদ জানিয়েছে, প্রকাশ্যে এভাবে হুমকি কিন্তু কখনোই কাম্য নয়। এছাড়া এই ক্যাম্পাসে এই বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ নেওয়া হয়, সেই কিন্তু টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এখনও ভিসি চত্বরের দিকে হয়ে আবার অন্যদিকে যাচ্ছে এবং তারা বলছেন যে এই কখনোই কাম্য নয় এবং মৌলবাদ যদি কখনোই এই ঢাবিতে প্রতিষ্ঠিত না হতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা প্রতিবাদ মিছিল জানাচ্ছেন। এবং এখানে আমরা যারা প্রতিবাদ করছি তাদের থেকে একটু কথা জেনে নেব। তারা যেহেতু এখন প্রতিবাদের মধ্যে রয়েছে, তো এই ক্যাম্পাসে হবে, তুমি বলো তো তারা যেহেতু প্রতিবাদের মধ্যে রয়েছে, তারা বলছেন যে এই ক্যাম্পাসে কখনোই কোনো নারী দ্বারা যারা ধর্ষণের শিকার এ ধরনের হুমকি কখনোই কাম্য নয়। তো বিক্ষোভ মিছিল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ আছে। ভেটেরিনারি এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে 251 জন শিক্ষক কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখার ঘটনায় বহিরাগতরা হামলা করে শিক্ষার্থীদের উপর। এই পরিস্থিতিতে রোববার রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় 144 ধারার সময়সীমা বাড়ানো হয়েছে। আজ রাত 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশে জারি করা 144 ধারা বহাল থাকবে। হাটহাজারী উপজেলা প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সকল বিভাগ ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। গত 30 আগস্ট এক ছাত্রীকে হেনস্থার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চবি উপাচার্য প্রক্টর সহ হাজারের বেশি শিক্ষার্থী আহত হন। পরে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে 144 ধারা জারি করে কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতির কথা যদি আসলে আমরা বলে থাকি তাহলে কিন্তু অনেকটা শান্ত আছে। গত 2 দিনের তুলনায় আজকে কিছুটা শান্ত আছে। তবে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়ে মিছিল দিচ্ছেন। তারা প্রশাসনের পদত্যাগ দাবি করছেন। তাদের দাবি হচ্ছে যে আসলে প্রশাসনের ব্যর্থতার কারণে কিন্তু এখানকার যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু আহত হয়েছেন বলে এখানে যারা মিছিল দিচ্ছেন তারা দাবি করছেন। তাদের একটাই দাবি সেটি হচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এরপরও কিন্তু আসলে প্রশাসন কেন চুপ ছিল। ঘটনার পরের দিন আসলে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত আসলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশী কামালউদ্দিন এবং আরেকজন শিক্ষক আহত হয়েছেন। এরপরে 100 উপরে শিক্ষার্থী বিভিন্নভাবে তারা জখম হয়েছেন এবং তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপরে আসলে বিকেল 4টা নাগাদ আসলে যৌথ বাহিনী এসেছে। এর আগে 4 ঘন্টা কেন আসলে প্রশাসন নিশ্চুপ ছিল সেই বিষয়টি তারা প্রশ্ন তুলেছেন এবং তারা
তারা বলল আসলে কার ইশারায় প্রশাসন কি ছিল সেটি তারা জানতে চাচ্ছেন এবং একই সাথে তারা প্রশাসনের পদত্যাগ দাবি করতেন। এদিকে ইউনো মহোদয় যেই জায়গাটিতে আসলে গন্ডগোল হয়েছিল জোবরা গ্রাম 2 নম্বর গেট, এই জায়গাটিতে আসলে এক্সিট চুয়াল্লিশ যারা জারি করেছেন এবং এই এক্সিট চুয়াল্লিশ যারা আজকে রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবেন এবং তিনি বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরো এই সময়সীমা আরো বৃদ্ধি করা হবে এবং একই সাথে 7 তারিখ পর্যন্ত যতগুলি পরীক্ষা ছিল তখন বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্ট বিভাগের সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং বলা হবে কবে নাগাদ আসলে এই পরীক্ষা নতুন তারিখ দেওয়া হবে সেটি তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ক্যাম্পাসে কিন্তু ট্রায়াল দিচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। ধন্যবাদ সাইফুল। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। প্রচারণা সহ নির্বাচনী আমেজে মুখরিত এখন পুরো ক্যাম্পাস। ৫ম দিনের মতো চলছে এ প্রচারণা, তবে চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন হল থেকে শুরু করে সড়ক ও সড়কের আশেপাশের হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে ভোটের প্রচারণা। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন এবং বাকিরা অন্যান্য পদে লড়ছেন। ইতোমধ্যে জাকসু নির্বাচনে 7টি প্যানেল ঘোষিত হয়েছে। প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করছেন বিভিন্ন পদে। যখন আমরা একটা শিক্ষার্থীর কাছে পৌঁছাচ্ছি তারা যথেষ্ট পরিমাণে কোরিলেটেড করছে এবং তারা চাচ্ছেও যে জাকসুটা হোক এবং তারা ভোটের ব্যাপারেও যথেষ্ট আগ্রহী, প্রার্থীদেরকে নিয়েও যথেষ্ট তারা নিজেদের মতামত প্রকাশ করছে। দীর্ঘ ৩৩ বছর পরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং কেন্দ্রীয় পরিষদে, তো এটা নিয়ে আমাদের ক্যাম্পাসে যারা নবীন শিক্ষার্থী, প্রবীণ শিক্ষার্থী সবাই অনেক আমেজপূর্ণ অবস্থায় রেখেছে। পঞ্চমবারের মতো পুনর্বিন্যস্ত করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল। 2 দিনের জন্য বাড়ানো হয়েছে মনোনয়নপত্র বিতরণের সময়ও। দর্শকের বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, যদিও সকাল 10টা থেকে মনোনয়ন সংগ্রহের যে কার্যক্রম, যে মনোনয়ন সংগ্রহের যে বিতরণ কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এখন পর্যন্ত যে তথ্যটি আমি পেয়েছি যে 9 জন মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং খুব ধীর গতিতেই আসলে মনোনয়ন যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসছেন এখানে এবং মনোনয়নপত্র সংগ্রহ করছেন। যদিও বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে এবং আপনাকে যদি তথ্য দিয়ে রাখি যে গত 6 দিনে এখন পর্যন্ত 387 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের 23 পদের বিপরীতে 318 জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 5 পদে 69 জন মনোনয়নপত্র তুলেছেন। তবে এর আগে আমরা কিন্তু দেখেছি যে গতকালকেই রাজশাহী প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, তিনি একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছেন এবং তিনি বলেছেন যে মনোনয়নপত্র সংগ্রহের যে সময়সীমা সেটি। ধন্যবাদ আপনাকে। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত আফগানিস্তানের বহু গ্রাম, এরই মধ্যে প্রাণহানির সংখ্যা 800 ছাড়িয়েছে। সড়কপথ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হেলিকপ্টার দিয়ে চালানো হচ্ছে উদ্ধার কার্যক্রম। বিপর্যয়টি মোকাবেলায় ত্রাণ সামগ্রী দিতে প্রস্তুত জাতিসংঘ। এদিকে ভূমিধসের কারণে হাজারের উপরে প্রাণহানি ঘটেছে আফ্রিকার দেশ সুদানেও। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। ভূমিকম্পে লণ্ডভণ্ড দেশ আফগানিস্তান। সবচেয়ে বেশি ক্ষতির শিকার দেশটির পাহাড় বেষ্টিত প্রদেশ কুনার। অঞ্চলটির গ্রামের পর গ্রাম জুড়ে এখন শুধুই ক্ষতচিহ্ন। ভূমিকম্পে তছনছ দেশটির নাঙ্গারহার প্রদেশও। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর বেশিরভাগ রাস্তাঘাট ভেঙে পড়ায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে বেগ পেতে হচ্ছে জরুরি সেবার কর্মীদেরও। এ কারণে উদ্ধার তৎপরতা চালানোর একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার। এদিকে ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে চাপা থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা দেশটির তালেবান সরকারের। পুরো দেশ জুড়ে চলছে শোকের মাতম।
এদিকে ভূমিকম্প পীড়িত আফগানিস্তানের অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী দিতে প্রস্তুত জাতিসংঘ। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পূর্ণাঙ্গ চিত্র পেতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে জাতিসংঘের শিশু বিষয়ক মানবিক সংস্থা ইউনিসেফ। আফগানিস্তান ছাড়াও ভয়াবহ দুর্যোগের কবলে আফ্রিকার দেশ সুদানও। ভূমিধসে এরই মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে দেশটির দক্ষিণের একটি পুরো গ্রাম। প্রতি মুহূর্তে বাড়ছে প্রাণহানির সংখ্যা। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে এই বিপর্যয় বলে সুদান লিবারেশন মুভমেন্ট SLM এর বরাতে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC। দুর্যোগ কবলিত দারফুর অঞ্চলটির নিয়ন্ত্রণ রয়েছে বাহিনীটির হাতে। এরই মধ্যে বিপর্যয় মোকাবেলায় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছে SLAM। অর্ণব প্রসাদ, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।